নমস্কার, আপনারা দেখছেন ভি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি শুভম। জানতে চাইতে পারি আপনাদের সকলকে স্বাগত। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে বসছি, বিষয়টা হচ্ছে রাজ্য রাজনীতি। আমার সাথে যিনি আজকে অতিথি হিসাবে রয়েছেন, আপনাদের সবার চেনা মুখ, নামটা হলো রাজীব ভট্টাচার্য। তিনি হলেন বিজেপি রাজ্য সহসভাপতি এবং খাদি বোর্ডের চেয়ারম্যান। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা থাকবে আপনার কাছে, রাজ্য রাজনীতি এখন কি অবস্থায় রয়েছে, কি বলবেন এই বিষয়ে? রাজ্য রাজনীতির যে প্রশ্ন আপনি করেছেন, রাজ্য রাজনীতি এখন ভারতীয় জনতা পার্টি 2018-তে ক্ষমতা আসার পর আমাদের যে প্রতিশ্রুতি ছিল যে মানুষের জন্য কাজ করা, সেই প্রতিশ্রুতি মোতাবেক আমাদের সরকার একের পর এক গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, সকল অংশের মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য, এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলছিলাম, এই ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, এতে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের যে ত্বরান্বিত হওয়ার যে রাস্তা, সেই রাস্তা সুগমের দিকে যাচ্ছে। তৎসঙ্গে আমাদের আরও একটা প্লাস হয়েছে যে এই ত্রিপুরা রাজ্য থেকে ত্রিপুরার মেয়ে প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান করে দিয়ে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে আরও অনেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ডাবল ইঞ্জিনের সরকার, তার সুফল আমরা পেতে চলছি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের রাজ্যের রাজনীতি, যেটা বলছিলেন যে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, মানুষ 2018-তে যেরকম পরিবর্তনের জন্য লড়াই সংগ্রাম করেছিল, বিগত লোকসভা নির্বাচনে 2019-এ সেখানেও ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনও ভারতীয় জনতা পার্টির সমস্ত জায়গাতে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। সদ্য আমাদের প্রতিমা ভৌমিক মন্ত্রী হওয়ার পর আমাদের কেন্দ্র থেকে সিদ্ধান্ত করা হয় জন আশীর্বাদ যাত্রা, যারা যারা নতুন কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেয়েছেন সমস্ত প্রদেশে সেটা অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই ত্রিপুরা রাজ্যেও প্রতিমা ভৌমিককে নিয়ে আমাদের প্রত্যেকটি জেলায় আমাদের জন আশীর্বাদ যাত্রা আমরা সংগঠিত করি, আর সেখানে মানুষের এবং কার্যকর্তাদের স্বতঃস্ফূর্ততার যে উচ্ছ্বাস ছিল, সেটা আবারও প্রমাণ করেছে যে না, ভারতীয় জনতা পার্টির মানুষ, সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটা, গতকাল বিরোধী দলনেতা মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ধনপুরে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনার যদি একটু বিস্তারিতভাবে আলোচনা। দেখুন, আজকে তারা জনবর্জিত এই কারণ 2018-তে তাদেরকে মানুষ এই ত্রিপুরা রাজ্য থেকে উৎখাত করেছে, লোকসভা নির্বাচনেও তাদের উৎখাত হয়েছে, পঞ্চায়েত নির্বাচনেও উৎখাত হয়েছে, সদ্য এডিসি নির্বাচন সংগঠিত হয়েছে। এই এডিসি নির্বাচনেও এই বামপন্থীরা যারা দীর্ঘদিন ধরে এই জনজাতিদের নিয়ে রাজনীতির শুরুয়াত করেছিল, সেই এডিসি এলাকায়ও তারা খাতাই খুলতে পারেনি, বরঞ্চ তাদের সেকেন্ড নয়, থার্ড নয়, ফোর্থ পজিশনে সিপিএম চলে গেছে। পশ্চিমবাংলায়ও সদ্য নির্বাচন, বিধানসভা নির্বাচন, যেখানে 35 বছর দলটা শাসন করেছে, সেই জায়গায়ও খাতা খুলতে পারেনি এবং তাদের পজিশন ফোর্থ পজিশন হয়েছে। আজকে কমিউনিস্টরা সমস্ত জায়গায় মরালি ডাউন হয়ে গেছে। এই ত্রিপুরা রাজ্যে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছিলাম যে সন্ত্রাস কাকে বলে।
যে সন্ত্রাসের, এই কমিউনিস্টের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের রূপরেখা আমরা দেখেছি। গতকালকেও এই মানিকবাবুর নেতৃত্বে যে ঘটনা ধনপুরে সংঘটিত হয়েছে সেটা ন্যক্কারজনক, এবং সেটা আবারও প্রমাণ করেছে যে কমিউনিস্টরা সন্ত্রাস ছাড়া থাকতে পারে না। তাদের মূল হাতিয়ার হলো যে আমাদের সন্ত্রাস করতে হবে। এই সন্ত্রাসের সাহায্য নিয়ে তারা এই রাজ্যের বুকে বিগত দিনে রাজত্ব কায়েম করেছিল। তারা এখন মনে করছে তাদের পায়ের তলার মাটি ক্ষয়িষ্ণু হয়ে গেছে, ক্ষয় পেয়েছে, জমি খোঁজার চেষ্টা করছে। জমিটা কিসের মাধ্যমে চেষ্টা করছে? সন্ত্রাসের মাধ্যমে। তাতে ভারতীয় জনতা পার্টি, এই ত্রিপুরা রাজ্যের মানুষ কেউ মেনে নেবে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও তৈরি আছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য। তারা যদি নিজেরা মনে করে যে সন্ত্রাস কায়েম করে এই ত্রিপুরা রাজ্যে আবারও নৈরাজ্য করার চেষ্টা ওনারা করেন, সেই পথ অবিলম্বে তাদেরকে আরও নিচে নিয়ে যাবে। কারণ রাজ্যের মানুষ প্রমাণিত, রাজ্যের মানুষ শান্তি চায়, অশান্তি চায় না। আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর কোনো জায়গায় রাজনৈতিক হিংসা, রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক উপর দাঁড়িয়ে কোনো জায়গাতে এই সন্ত্রাস সংগঠিত হয়নি। গতকালকে যেভাবে ন্যক্কারজনক ঘটনা বক্সনগর, সোনামুড়া, নলছর, বিভিন্ন জায়গা থেকে যারা এই কমিউনিস্ট শাসনে গাঁজা মাফিয়া, ফেন্সি মাফিয়া, এই কমিউনিস্টদেরকে সহযোগিতা করেছেন, মানিক সরকারের পৃষ্ঠপোষকতায় তারা লালিত পালিত হয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর যেভাবে চড়াও হয়েছেন, সাধারণ মানুষের উপর চড়াও হয়েছেন, তাতে একটা জিনিস প্রমাণিত যে এই রাজ্যের বুকে আবারও সন্ত্রাস কায়েম করে ফেসিবাদী কায়দায় আবারও কিভাবে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসা যায় তার ব্যবস্থা ওনারা তৈরি করছেন। সেটা লক্ষণ ভালো নয়। আমরা চাই না যে এই ত্রিপুরা রাজ্যের মানুষ অশান্তি দেখুক, এবং ত্রিপুরা রাজ্যের মানুষ চায় না যে এই কমিউনিস্টরা যারা বিগত দিনে এই সন্ত্রাসে বিশ্বাস করত, কারণ তাদের জন্মলগ্ন থেকেই তারা এই সন্ত্রাসী। আজকে বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি মাওবাদী সেম কায়দায় তারা বুলেটের উপর ক্ষমতা চায়। এই যে স্লোগান তাদের, আজকে বিভিন্ন জায়গায় মাওবাদী সংগঠন, তারা কারা? এই কমিউনিস্টের রূপকার তারা। সেম কায়দায় কালকে ধনপুর এটা ঘটনা করিয়ে তারা মনে করেছে যে সারা রাজ্যেই তারা একটা এই অশান্তির বাতাবরণ তৈরি করবে। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও তৈরি আছে। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তখন ওই মানিকবাবুর মতো যারা ওই ফেসিবাদী তারা রুখতে পারবে না। কারণ আমরা ধৈর্যের অনেক পরিচয় দিয়েছি, যদি প্রয়োজন হয় আগামী দিনেও দেব। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মানিকবাবুও রেহাই পাবেন না, এবং মানিকবাবুও এই রুখতে পারবেন না। কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অতি সংবেদনশীল এবং সহজ সরল, কাজেই তারা যখন ধৈর্যের বাঁধ ভাঙবে তখন কিন্তু উনি কিছু করতে পারবেন না। আরেকটা যে প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, দেশের নির্বাচন অনেক আরো বহুত সময় রয়েছে। এই জায়গার দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস হঠাৎ ত্রিপুরাতে আগমন, তৃণমূল কংগ্রেস বারবার আক্রান্ত, অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এই বিষয়ে কি বলবেন? আগে বুঝতে হবে তৃণমূলের উদ্দেশ্য কি, তৃণমূল কেন রাজনীতি এই ত্রিপুরা রাজ্যকে বেছে নিয়েছে সেটা আগে জানতে হবে। কারণ তারা জানে যে ত্রিপুরার মাটিতে কিছু হবে না।
ত্রিপুরার মাটিতে মাত্র তারা যেহেতু অল ইন্ডিয়া পার্টি দাবি করছে 6% একটা ভোট তাদের দরকার, কাজেই ত্রিপুরা রাজ্য বাঙালি, পশ্চিমবাংলাও বাঙালি, তো পশ্চিমবাংলায় জিতার পর তাদের মধ্যে একটা জোশ এসছে যে না, ত্রিপুরা রাজ্যে এসে এটা কিছু করতে হবে। ওই 6% ভোট, একটা কাস্টিং ভোট, সেটা তাদের দরকার। সেই কারণে ত্রিপুরার মাটিতে এসে তারা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। সবাই বহিরাগত, এবং ত্রিপুরা রাজ্যে যারা রাজনৈতিক কোনো ব্যক্তিত্বের কোনো পরিচয় নেই, যাদের মানে বাংলায় যেটা বলে যে পাতিল কালা হয় না, এরকম জনবর্জিত নেতাদের সঙ্গে নিয়ে জয়েনিং পর্ব ওনারা সংগঠিত করছেন। তো তারা যদি তাদেরকে হাতিয়ার করে রাজনীতি করার চেষ্টা করে, কারণ ত্রিপুরার জনগণ, ত্রিপুরা রাজ্য ছোট্ট জায়গা, সবাই সবাইকে চিনে, তো ওনার যে বিগত দিনের কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ, এটা সারা রাজ্যের মানুষ জানে। সেটা আমার মুখ দিয়ে হয় নাই বললাম, কারোর ব্যক্তিগত চরিত্র নিয়ে আমার কথা বলাও ঠিক না, কিন্তু রাজ্যের মানুষ জানে যে কারা এই ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক মানে প্রফেশনালি রাজনীতি করে, সমাজসেবা নয়। তাদের লক্ষ্য তাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি হয়েছে কিনা। তৃণমূল যদি মনে করে এরকম জনবর্জিত নেতাদের সঙ্গে নিয়ে তারা ত্রিপুরা রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করে চলে যাবে, কারণ এর আগেও ত্রিপুরা রাজ্যে এই তৃণমূল দুবার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, ফেলিউর হয়েছে। তো তারা জানে যে এই ত্রিপুরা রাজ্যে কিছু করার নেই। এবং সবচেয়ে মজার ব্যাপার যে পশ্চিমবাংলায় নির্বাচনের পর যেভাবে রাজনৈতিক হিংসা, রাজনৈতিক সন্ত্রাস হয়েছে, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় 150 জন কার্যকর্তা খুন হয়েছে, রেপ হয়েছে, এবং বহু কার্যকর্তা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। তো এইটাকে এবং সারা ভারতবর্ষে সেটা প্রমাণিত, এই রাজনৈতিক হিংসা, সবাই সাক্ষী রয়েছে। তো এইটাকে ডাইভার্সন করার জন্য ত্রিপুরা রাজ্যে এসে একটা অ্যাক্টিভিটিস করে অশান্তির বাতাবরণ তৈরি করে ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক ডাইভার্সন করার জন্য একটা প্রক্রিয়া করছে। তো এই প্রক্রিয়াগুলিও আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ধৈর্যের পরিচয় দিচ্ছে। আপনি বলুন যে পশ্চিমবাংলা থেকে এসছে, কিছুদিন আগে আপনারা দেখেছেন আমবাসায় একটা ঘটনা সংঘটিত হয়েছে। কারা কারা এসছে, তো এসে তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্য না। রাজনৈতিক উদ্দেশ্য যদি থাকে, মহৎ উদ্দেশ্য, ঠিক আছে, এই সমাজের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, রাষ্ট্রের জন্য কাজ করা, ওয়েলকাম। সেটা আমরা রাজনৈতিক ময়দানে রয়েছি, রাজনৈতিকভাবে লড়াই করা যাবে। কিন্তু আমবাসাতে দেখলাম কয়েকটা চ্যাংরা ছেলে পশ্চিমবাংলা থেকে এসছে, তাদের পকেটে ব্লেড রয়েছে, তাদের হাতে লাঠি রয়েছে, তাদের হাতে পাথর রয়েছে। একটা মেয়ে দেখলাম, কি জয়া দত্ত না কি জানি, পশ্চিমবাংলার, তো দেখলাম প্রকাশ্য সমস্ত জায়গায়, মানে আমবাসাতে সব মিডিয়া দেখাচ্ছে যে একটা বাইক ভাঙচুর করছে একটা মেয়ে। এতে প্রমাণিত যে তারা এখানে মানে রাজনীতি করার জন্য বা দেশের জন্য, রাষ্ট্রের জন্য আসেনি। তারা একটা অশান্তির বাতাবরণ তৈরি করে। ত্রিপুরা রাজ্যের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে এই ত্রিপুরা রাজ্যকে অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য এখানে এসে অভিযোগ করা হচ্ছে তাদের মাথায় আঘাত লেগেছে, তাদেরকে মারধর করেছে, প্রপার ট্রিটমেন্ট করা হয়নি, থানাতে তাদেরকে জল দেওয়া হয়নি, এই সমস্ত ঘটনা। এবং দেখলাম সুস্থ ব্যক্তিত্বের মতো কলকাতায় গেলেন, গিয়ে দেখলাম আবার ওইখানে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। এবং মুখ্যমন্ত্রীও ওইখানকে চলে যাচ্ছেন, মমতা ব্যানার্জি, তাদেরকে হাসপাতালে দেখার জন্য। বাইরে এসে স্টেটমেন্ট করছেন তাদেরকে জল দেওয়া হয়নি, ট্রিটমেন্ট করা হয়নি, সমস্ত অভিযোগ করছেন। অথচ আপনারাই মিডিয়া, আপনারাই দেখিয়েছেন যে তাদেরকে প্রপার ট্রিটমেন্ট করা হচ্ছে,
হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, তাদেরকে জলের এবং থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করেছে। তো মিথ্যাচার এটাই প্রমাণিত যে মিথ্যার উপর দাঁড়িয়ে এই ত্রিপুরা রাজ্যে একটা রাজনৈতিক জমি খোঁজার চেষ্টা করা হচ্ছে, এবং মানে ওই সিপিএমকে আবার সেম কায়দায়। কারণ আজকে পশ্চিমবাংলায় নির্বাচনের পর আমরা দেখেছি সিপিএম নেতারা, ওনারা বিমান বসু বলছেন যে আমরা প্রয়োজনে তৃণমূলের সঙ্গে আমরা আঘাত করতে আমাদের কোনো অসুবিধা নেই। এবং দেখলাম যে পশ্চিমবাংলায় তৃণমূলের যারা নেতারা মানে এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলেন, মানিক সরকারের কথা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলেন, কমিউনিস্টের কথা দোয়াই দেন। এর মানে প্রমাণিত যে ওই কমিউনিস্টকে আবার মানে ওই পেছন দরজা দিয়ে সহযোগিতা করার জন্য, কারণ জানে এই ত্রিপুরা রাজ্যের বুকে তাদের কোনো কিছু হবে না, ওই কমিউনিস্টকে আবার সহযোগিতা করার জন্য তারা পরিযায়ী পাখির মতো এখানে ত্রিপুরা রাজ্যে এসে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। এবং আপনারা মিডিয়ায় দেখিয়েছেন যে জয়েনিং পর্ব চলছে, সেখানে টাকার বিনিময়ে স্টেটমেন্ট করছেন যে টাকার বিনিময়ে তারা এসছেন, তাদের হাতে ফ্ল্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে। তো টাকার বিনিময়ে যদি রাজনীতি করার মানুষের মানসিকতা থাকতো, কারণ আমরা জানি যে সারদার টাকা নারদার টাকা এই ত্রিপুরা রাজ্যে খরচ করে ত্রিপুরা রাজ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমরা ভারতীয় জনতা পার্টি ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমি এখনো বলছি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এই ধৈর্যের বাঁধ যদি ভাঙে, তাহলে তৃণমূল, সিপিএম, যারা কুচক্রীরা এই ত্রিপুরা রাজ্যকে অশান্তি তৈরি করার জন্য চেষ্টা করছেন, তাদের অবস্থান খুব একটা বেশি ভালো হবে না। আরেকটা প্রশ্ন, প্রথমে সুমন ভৌমিক আপনাদের দলে ছিল, তারপর কংগ্রেসে গেলেন, আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করে বিপ্লব দেবকে, মুখ্যমন্ত্রীকে বারবার টার্গেট করছে বক্তব্যের মাধ্যমে। কি বলবেন এই বিষয়টাতে? দেখুন, কোনো ব্যক্তিগত কারোর ব্যক্তিগত ব্যাপারে আমার বলার রাইট নেই, বা আমি বলবো না। আমি আমার বক্তব্যে বলেছি যে তৃণমূল কাদের হাতিয়ার করেছেন? যারা জনবর্জিত, যারা আত্মকেন্দ্রিক, আমার সব লাগে, আমার সব পথ চাই, তো তাদেরকে নিয়ে তৃণমূল জমি খোঁজার চেষ্টা করছে। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে বর্জন করেছে বিগত দিনে। এখানেও যেটা আমি বাংলায় বলছিলাম যে পাতিল কালা হয় না, তো দেখবেন কিছুদিন পর এখানেও পাতিল কালা হবে না, আবার কোনো না কোনো জায়গায় স্থান করে নেবে। তো কাজেই রাজনীতি যদি নিজের স্বার্থের জন্য হয়ে থাকে এবং দেওনা পাওনার মধ্যে যদি হয়ে যায়, তাহলে ওই সংগঠন হবে না, ওই সাময়িক কিছুদিন উঠা চটং বটং করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আরোপ তুলছেন যে মুখ্যমন্ত্রী অমুক সমুক করে প্রত্যেকদিন গালিগালাজ করছেন। যদি ক্ষমতা থাকতো, আমাদের তো বিজেপির দলে ছিল, বিজেপি থেকে টিকিটটা পেয়েছিল সোনামুড়ায়, কেন মুরুদ হয়নি জেতনার? 2018-তে কেন মুরুদ হয়নি সোনামুড়া থেকে জিতে আসার? খুব গালি দেওয়া খুব সহজ। এই গালিটা যখন দেবে, তখন নিজের জিনিসটা আগে বিবেচনা করতে হবে যে আমি গালি দিচ্ছি মুখ্যমন্ত্রীকে, আমি গালি দিচ্ছি ওই দলের নেতাকে। তখন নিজের সামনে একটা আয়না রাখা দরকার যে আমি কি, আমার চরিত্রগত বৈশিষ্ট্য কি রয়েছে। গালিগালাজ করতে পারেন, গালিগালাজ করার রাইট রয়েছে, যদি কনস্ট্রাকটিভ হয় যে এই কাজটা ভালো হয়নি। সরকারের বিরোধী দল তো থাকবেই, আজকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আজকে বিরোধী দল,
তাদের ভূমিকা থাকতে হবে সমাজে। কারণ আমরা ভারতীয় জনতা পার্টির মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটাই কথা বলছেন যে সমাজ পরিবর্তন। 2018-তে ত্রিপুরার যে ক্ষমতার পরিবর্তন হয়েছে সঠিক আছে, কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে। আর এই সমাজ পরিবর্তনের জন্য সমাজের সকল অংশের মানুষের এগিয়ে আসতে হবে। সে রাজনৈতিক কর্মী হোক আর যে রাজনৈতিক দলের লিডারই হোক, সকলকে আমাদের কাজ করতে হবে। আর এই যে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা সাংবাদিকতা করেন, যারা বিরোধী দলে রয়েছেন, তারা কিন্তু সরকারের প্রতিবিম্ব, আয়না। ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া এটা একটা নৈতিক দায়িত্ব। কাজ করলেই ভুল হয়, ভুল ত্রুটি সেগুলি ধরিয়ে দিয়ে সেইটা সংশোধনের পথে যাওয়া, সেটা হলো অন্য জিনিস। কিন্তু এই রাজনীতিকে কমার্শিয়ালি, অর্থাৎ নিজের ব্যবসায়িক হিসাবে পরিগণিত করে মানে এই ত্রিপুরা রাজ্যকে অশান্তির বাতাবরণ তৈরি করবে, সেটা কিন্তু কোনো সময় ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নেবে না। লাস্ট যে প্রশ্নটা বলছি আপনার, বিরোধীরা বারবার বলছে আইনের শাসন নেই রাজ্যে, কি বলবেন সেটা? আইনের শাসন কোথায় বললেন? আপনি যে প্রশ্নটা করেছেন যে আইনের শাসন নেই, এই কথাটা যদি আপনি বলেন, আজকে আমরা যদি বিশ্লেষণ করি বিগত 25 বছরের, আমার কথা না, বিরোধীদের কথা, যে বিশ্লেষণ যদি আমরা করি, রাজনৈতিকভাবে যদি বিশ্লেষণ আমরা করি যে আইনের শাসন নেই, তারা স্পেসিফিক বলুক তো যে আইনের শাসন কোন জায়গাটাতে নেই, কোন জায়গাটাতে ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত হচ্ছে। আজকে ত্রিপুরার যে ল অ্যান্ড অর্ডারের কথা বলছেন, আজকে বিগত তারা কমিউনিস্টের শাসনে এই ত্রিপুরা রাজ্যকে কুলুষিত করেছে, মহিলা নির্যাতনে ত্রিপুরা রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। আমাদের 11 জন কার্যকর্তা, 2018-তে নির্বাচন হয়েছে, তার 6 মাসের রেডিয়াসে 11 জন কার্যকর্তাকে খুন হতে হয়েছে এই ত্রিপুরা রাজ্যে। শয়ে শয়ে কার্যকর্তা বাড়ি ছাড়া হয়েছে। আমাদের নিজেদের কর্মীদের উপর আমাদেরকে হামলা হুজ্জুতি করিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের নামে কেস মোকদ্দমা হয়েছে, এখনো আমাদের বিরুদ্ধে কেস মামলা রয়েছে। আমাদের প্রতিমা ভৌমিক যিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব হয়েছেন, ওনার বিরুদ্ধে মামলা রয়েছে, বিচার হয়নি। আজকে মানিকবাবু গতকালকে নটঙ্কি করেছেন, আমরা ভুলে যাইনি। আমাদের প্রাক্তন সভাপতি স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্ত 2014 সালে পঞ্চায়েত নির্বাচন, সেখানে আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছিল তাদের বাড়িতে হামলা হয়েছে, মারধর করেছে। আমার রাজ্য সভাপতি সেই সময় পুলিশ এসকর্ট নিয়ে সেখানে এই কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিল। সেই পুলিশ এসকর্টের সামনে আমাদের এই প্রাক্তন রাজ্য সভাপতি স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্তর উপর হামলা হয়েছিল। আমরা ভুলে গেছি সেই দিন, সেই সন্ত্রাসের কথা আমরা ভুলে গেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সুবিচার পাইনি এই রাজ্যের বুকে। ওনারা বলছেন, বিরোধীরা বলছেন এই রাজ্যে আইনের শাসন নেই। 25 বছর ধরে গাঁজা মাফিয়া, ফেন্সি মাফিয়া, জমি মাফিয়া, তাদেরকে আদর করে ওই তাদের টাকা পয়সায় তারা রাজনীতি করেছে, তাদের ব্যক্তিগত সম্পত্তি করেছে। ওই তাদেরকে যখন জেলে পুরা হয়েছে তখন বলছেন ওনারা আইনের শাসন নেই। হ্যাঁ, ওই জায়গায় যদি বলেন ওনারা আইনের শাসন নেই, তাদেরকে উদ্দাম ঘুরতে দেয়নি এই রাজ্যের মানুষ, এই রাজ্যের আরক্ষা প্রশাসন, পুলিশ এখন নির্ভয়ে কাজ করতে পারছে। নেশার সাম্রাজ্য এই ত্রিপুরা রাজ্য, গাঁজা মাফিয়া, ভেন্সি মাফিয়া, নেশা কারবারিতে ত্রিপুরা রাজ্য স্বর্গরাজ্য হয়েছিল। তাদেরকে যখন জেলে পুরছে, পুলিশ যখন স্বতন্ত্র ভূমিকা, প্রত্যেক দিন গাঁজা পাচারে যারা জড়িত তাদেরকে ধরপাকড় হচ্ছে, আপনারা মিডিয়াই দেখাচ্ছেন। তাদেরকে যখন জেলে পুরা হচ্ছে তখন ওনারা বলছেন আইনের শাসন নেই। আর যদি সেটা অভিযোগ করে থাকেন, সত্যি অভিযোগটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা তাদের পৃষ্ঠপোষকতায় এই গাঁজা, ফেন্সি, ইয়াবা যারা ব্যবসা করতেন, জমি মাফিয়া, তাদেরকে শেল্টার দিয়ে রাখতো এবং তাদের পয়সায় তারা লালিত পালিত হতো। আজকের মধ্যে এই জায়গাতে জানতে চাইতে করে শেষ করলাম। দেখতে চোখ রাখুন, নিউজের কথা। নমস্কার।